গত ক্লাস পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ফ্রিকশনাল লস পড়তেছিলাম আর কি। তো এখানে প্রি স্ট্রেস লস মেইনলি দুই ভাবে ভাগ করতে পারি আমরা, হচ্ছে যে ইমিডিয়েট এবং টাইম ডিপেন্ডেন্ট। ইমিডিয়েট লসের মধ্যে ইলাস্টিক শর্টেনিং এটা আমাদের পড়া হয়েছে, অ্যাঙ্করেজ স্লিপ পড়ানো হয়েছে, ফ্রিকশন আমরা পড়তেছিলাম, দেন ক্রিপ পড়া হয়েছে, শ্রিঙ্কেজ পড়ানো হয়েছে, রিল্যাক্সেশন এটা এখনো দেখা হয় না। রিল্যাক্সেশনটা আসলে আলাদা করে ক্যালকুলেশন করতে হয় না, টোটাল লসের বা টোটাল স্ট্রেসের 5% বা এরকম একটা পার্সেন্টেজ ধরে নিতে হয় আর কি। আমরা এগুলা পড়ছি, ক্রিপ পড়ছি। দেন আমরা গত ক্লাসে এইটা থিওরিটা আমরা দেখেছিলাম এবং এক্সাম্পল 5.9 এটা তুলছিলাম, তাই না? আচ্ছা, এটা আমরা আজকে করব। আচ্ছা, তো এটা গত ক্লাস তোলা হয়েছে। এখন দেখেন এক্সাম্পল 5.9 কি আছে, যে এই কংক্রিট বিম অফ 10 মিটার স্প্যান। তাহলে প্রথমেই লেখা দেখে আগে ফিগারটা আঁকার চেষ্টা করবেন। তার মানে একটা বিম আছে যার স্প্যান কত, 10 মিটার। তাহলে 10 মিটার স্প্যান, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত ডিস্টেন্স 10 মিটার। আমরা যদি বলি যে এটাকে যদি একটা বিম বলি, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। 10 মিটার। আচ্ছা, দেন যেটা বলা হয়েছে যে 100 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 300 মিলিমিটার ডিপ, তার মানে তার ক্রস সেকশনটা বলা আছে, তাই না? তাহলে এই বিমের ক্রস সেকশন হচ্ছে, একদিকে হচ্ছে 100 মিলিমিটার, আমরা যদি ওয়াইড বলি, এদিকে হচ্ছে 100 মিলিমিটার, আর ডিপ হচ্ছে 300 মিলিমিটার। আচ্ছা, ইজ প্রিস্ট্রেস বাই থ্রি কেবল, তার মানে তিনটা কেবল দ্বারা প্রিস্ট্রেস করা আছে। এটা প্রিস্ট্রেস করা হয়েছে হচ্ছে তিনটা কেবল দিয়ে। আমরা যদি বলি যে প্রিস্ট্রেস নর্মালি তো নিচে করা হয়, তাহলে এখানে তিনটা কেবল দিয়ে প্রিস্ট্রেস করা আছে। বললাম এইটা, এইটা, এইটা। যাই হোক, এখানে ছোট বড় হয়ে গেছে। তিনটা কেবল দ্বারা প্রিস্ট্রেস করা আছে। দা এরিয়া অফ ইচ কেবল 200 মিলিমিটার মিলিমিটার স্কয়ার, তার মানে প্রত্যেকটা কেবলের এরিয়া 200 মিলিমিটার স্কয়ার দেয়া আছে। দ্য ইনিশিয়াল স্ট্রেস ইন দ্য কেবল 1200 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে ইনিশিয়ালি কেবলের মধ্যে যে স্ট্রেস কাজ করে, স্ট্রেস মানে কি, লোড ডিভাইডেড বাই এরিয়া, আমরা যেটা জানি। তো এটা হচ্ছে 1200 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেন তিনটা কেবল কিভাবে সাজানো আছে সেটা বলা আছে, যে কেবল ওয়ান ইজ প্যারাবোলিক। কেবল ওয়ানটা হচ্ছে প্যারাবোলিক শেপের কেবল, তার মানে হচ্ছে এক জায়গা থেকে প্যারাবোলিক উইথ অ্যান ইসেন্ট্রিসিটি 50 মিলিমিটার অ্যাবভ দ্য সেন্ট্রয়েড অ্যান্ড দ্য অ্যাট দ্য সাপোর্ট অ্যান্ড 50 মিলিমিটার বিলো দ্য সেন্টার অফ স্প্যান। তার মানে কেবল ওয়ান এটা হচ্ছে একটা ইসেন্ট্রিসিটিতে আছে। তার মানে আমরা যদি এখানে বলি এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, বলা হলো সাপোর্ট যেখানে থাকবে, সাপোর্ট কি দুই পাশে আছে, মানে সাপোর্ট তো হচ্ছে যে এই পাশে এবং এই পাশে। তো সাপোর্ট যেখানে আছে সেখানে হচ্ছে 50 মিলিমিটার উপরে, তার মানে এরকম সাপোর্টের নিউট্রাল এক্সিস থেকে 50 মিলিমিটার উপরে। আবার এই পাশে সাপোর্টের নিউট্রাল এক্সিস থেকে 50 মিলিমিটার উপরে, বাট মিডলে এসে নিউট্রাল এক্সিস থেকে 50 মিলিমিটার নিচে। তার মানে কেবল এক নাম্বার কেবল প্রোফাইলটা এরকম। বুঝা গেল কি? কেবল ওয়ান, এক নাম্বার কেবলটা হচ্ছে প্যারাবোলিক উইথ অ্যান ইসেন্ট্রিসিটি 50 মিলিমিটার অ্যাবভ দা সেন্ট্রয়েড এট দা সাপোর্ট। সাপোর্ট সেন্ট্রয়েডের উপরে 50 মিলিমিটার উপরে আছে সাপোর্টে, অ্যান্ড 50 মিলিমিটার বিলো অ্যাট দা সেন্টার অফ দা স্পেন। তার মানে স্পেনের মিডলে 50 মিলিমিটার নিচে আছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা, আমরা এটাকে ইসেন্ট্রিসিটি, এটাকে যদি ইউ1 বলি, ইউ1 এর মান হচ্ছে 50, মানে 50 মিলিমিটার। আর এইটা যদি ই2 হয়, বা এখান থেকে যে ইসেন্ট্রিসিটি সেটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে এখানে টোটাল ইসেন্ট্রিসিটির মান কত, এখান থেকে যদি বলি এই পর্যন্ত টোটাল ইসেন্ট্রিসিটির মান কিন্তু 50 প্লাস 50, 100 মিলিমিটার।
আচ্ছা, দেন কেবল টু ইজ প্যারাবোলিক, কেবল টুটাও প্যারাবোলিক, বাট কেবল টু এর ক্ষেত্রে জিরো ইসেন্ট্রিসিটি আর সাপোর্ট, তার মানে সাপোর্টে কোনো ইসেন্ট্রিসিটি নাই। কেবল টু হচ্ছে এখান থেকে শুরু, মানে এটা হচ্ছে 1 নাম্বার কেবল। 2 নাম্বার কেবল হচ্ছে সাপোর্টে জিরো, বাট সেন্টারে এসে ম্যাক্সিমাম মানে 50 মিলিমিটার, 50 মিলিমিটার, এখানে এসে সাপোর্টে জিরো। এটা হচ্ছে 2 নাম্বার কেবল। তাহলে এই যে এই কথায় বলা হয়েছে কেবল টু ইজ প্যারাবোলিক উইথ জিরো ইসেন্ট্রিসিটি এট সাপোর্ট, সাপোর্টে জিরো, অ্যান্ড 50 মিলিমিটার বিলো দা সেন্ট্রয়েড এট দ্য সেন্টার অফ দ্য স্পেন, তার মানে সেন্টার অফ দ্য স্পেনে 50 মিলিমিটার নিচে আছে। আচ্ছা, কেবল থ্রিটা বলা হয়েছে স্ট্রেট উইথ ইউনিফর্ম ইসেন্ট্রিসিটি 50 মিলিমিটার। কেবল থ্রি এটা হচ্ছে একেবারে স্ট্রেট, মানে কোনো প্যারাবোলিক না, এখান থেকে 50 মিলিমিটার স্ট্রেট বরাবর আছে। আচ্ছা, আমি একটু ইয়াটা যদি একটু বড় করে আঁকি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন তো? আমি এখানে যেটা বুঝাতে চেষ্টা করছি, তিনটা কেবল 3 ধরনের প্রোফাইল আছে। কেবল প্রোফাইল তিনটার ক্ষেত্রে 3 ধরনের। কেবল ওয়ান হচ্ছে সাপোর্টে উপরের দিকে 50 মিলিমিটার, নিচের দিকে 50 মিলিমিটার। কেবল টু হচ্ছে সাপোর্টে জিরো, জিরো, মাঝখানে এসে নিচের দিকে 50। কেবল থ্রি হচ্ছে একেবারে স্ট্রেট, সব জায়গায় 50 মিলিমিটার নিচের দিকে। তাহলে এই তিনটা কেবল আছে। ইফ দ্য কেবল ইফ দ্য কেবল আর টেনশন ফ্রম ওয়ান ইন্ড অনলি, তার মানে এখানে তিনটা কেবল যেটা আছে, এই তিনটা কেবল যে কোনো এক পাশ থেকে টানা হচ্ছে, যে কোনো এক পাশ থেকে টানা হবে। এস্টিমেট দ্য পার্সেন্টেজ লস অফ স্ট্রেস ইন ইচ কেবল ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের কারণে প্রত্যেকটা কেবলে কি পরিমাণ লস হবে। আমাদের ফ্রিকশনের কোএফিসিয়েন্ট যেটা মিউ এর মান দেয়া আছে 0.35, কে এর মান দেয়া আছে 0.0015 পার মিটার। ঠিক আছে, মিউ এর মান দেয়া আছে এটা, আর কে এর মান দেয়া আছে। দেন ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইজ গিভেন বাই, প্যারাবোলার ইকুয়েশন দেয়া আছে, বা আমরা এটা জানি। তার মানে মানে মেইনলি ম্যাথ হচ্ছে এই পর্যন্ত, বা এটা কোশ্চেন হচ্ছে এই পর্যন্ত। কোশ্চেনটা কি বোঝা গেল? এই পর্যন্ত যেগুলো বললাম এটা কি বুঝতে পারলেন সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো একটু মুছে দেই তাহলে আবার প্রয়োজনের দরকার লাগবে। দেখেন, গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম, ইকুয়েশনটা হচ্ছে এইটা, পি অফ এক্স ইজ ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আলফা প্লাস কে অফ এক্স। এখানে পি এক্সটা কি? যেই পাশ থেকে জ্যাকিং ইন্ট, বা যেই পাশ থেকে টানা হচ্ছে, কেবলটা যেই পাশ থেকে টানা হচ্ছে, সেই পাশে যে ফোর্স বা যে ফোর্সে টানা হচ্ছে, মানে যেই পাশে টানা হচ্ছে সেই পাশে কেবলের যে স্ট্রেস, সেটা হচ্ছে পি নট। দেন যেই পাশ থেকে টানা হচ্ছে সেখান থেকে যদি আমরা এক্স দূরত্ব যাই, তখন কেবলের মধ্যে যে স্ট্রেস অবশিষ্ট থাকে, মানে লস হওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে পি অফ এক্স। তো এটা তো মিডলে দেখানো হয়েছে। তো এই পি নট এবং পি অফ এক্স এর এই যে কেবলের মধ্যবর্তী যে এখানে যে ডিফ্লেকশনটা হয়, এটা হচ্ছে আলফা। তার মানে আমরা এটা গত ক্লাসে বলছিলাম যে কেবল হচ্ছে এই পাশে দেখেন, এইটা এই বরাবর যদি ট্যানজেন্ট আঁকি, তাহলে ট্যানজেন্টটা আসবে হচ্ছে এই বরাবর, তাই না? আবার এই যে পি অফ এক্স যেখানে আছে সেখান থেকে যদি ট্যানজেন্ট আঁকি, ট্যানজেন্ট যাবে কোন বরাবর? এই বরাবর। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হলো। আচ্ছা, তো এখানে আমরা যে পয়েন্টে মানে এখান থেকে যত দূরে ফোর্স ক্যালকুলেশন করতেছি, এই দূরত্বটা বা এই দুইটার মধ্যবর্তী, এই দুইটা স্পর্শকের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো আমরা আমরা যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে এই প্রান্তে এখান থেকে ট্যানজেন্ট আঁকি,
এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে অর্ধেক পর্যন্ত আসলে যদি আলফা হয়, বাকি অর্ধেক গেলে কি হবে, এই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে টুয়াইস আলফা হবে। আচ্ছা, তো এটা আমরা গত ক্লাস দেখেছিলাম। তো জাস্ট আমাদের এই অ্যাঙ্গেলের মানগুলো বের করতে হবে। তো কেবলের কেবল যেহেতু প্যারাবোলিক কেবল, দুইটা কেবলই প্যারাবোলিক কেবল, 1 নম্বর কেবল এবং 2 নম্বর কেবল যেহেতু প্যারাবোলিক কেবল, তো প্যারাবোলার ইকুয়েশন আমরা জানি। একটা নির্দিষ্ট প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে এটা, y ইজ ইকুয়াল টু 4e এল স্কয়ার, মানে 4e ডিভাইডেড বাই এল স্কয়ার ইন্টু এক্স ইন্টু এল মাইনাস এক্স। এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। মানে একটা প্যারাবোলা যদি এরকম হয়, ধরেন এখান থেকে এই পর্যন্ত আমরা দূরত্ব কাউন্ট করলাম এক্স, তার মানে তখন এটার যে উচ্চতাটা হবে ওয়াই, এই ওয়াই এবং এক্স এর মাঝে ইকুয়েশনটা হচ্ছে এটা। মানে এখানে ম্যাক্সিমাম যে ইসেন্ট্রিসিটি এটাকে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে, এখানে যে লেন্থ এটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর বাকি এখানে ই এর মান, ম্যাক্সিমাম ইসেন্ট্রিসিটি, এল এর মান, এক্স এর মান, এগুলো জানা থাকলে আমরা ওয়াই এর মান, বিভিন্ন পয়েন্টে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। ইকুয়েশন হচ্ছে এটা। এখন দেখেন আমাদের লাগবে হচ্ছে স্লোপ। তাহলে এই ওয়াই কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, আবার লিখি আমি একটু, ওয়াই ইজ ইকুয়াল টু 4e এল স্কয়ার ইন্টু এক্স ইন্টু এল মাইনাস এক্স। ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এইটাকে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ডিএক্স ডিভাইড বাই ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স। এই ডিওয়াই বাই ডিএক্স এটা কি স্লোপ না? তার মানে ওয়াই কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি আমরা স্লোপ পাবো। তাহলে এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন। তাহলে এখানে কি আছে, আমরা যদি এটাকে গুণ করে দেই, 4e এল এক্স মাইনাস এক্স স্কয়ার, তাই না? এক্স যদি এইদিকে গুণ করে দেই, আমি একটু গুণ করে লিখতেছি, এল এক্স মাইনাস এক্স এর উপর স্কয়ার। তাহলে আমরা এখানে 4e কমন নিলাম, 4e ডিভাইডেড বাই এল স্কয়ার গুণন এল এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, এক্স চলে যাবে, শুধুমাত্র এল হবে, তাই না? তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এল মাইনাস, এইটার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে টুয়াইস এক্স, তাই না? এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হবে, 2x হবে। এইটা বুঝতেছেন কি? চেষ্টা করছি এতটুকু? বোঝার স্যার। আচ্ছা, এখন দেখেন, সাপোর্টে আমরা যে কোনো একটা এই মানে বিমের যে কোনো এক পাশ থেকে যদি বলি এখানে সাপোর্ট আছে, তাহলে আমরা এক্স এর মানটা সাপোর্ট থেকে কাউন্ট করতেছি, এক্স এর মানটা সাপোর্টে এক্স এর দূরত্ব কত, মানে এদিক থেকে যেহেতু এক্স কাউন্ট করতেছি, সাপোর্টে এক্স এর মান কত হবে, 0 হবে। তাহলে স্লোপ এট ইন্ডস, যে কোনো একটা ইন্ডে যখন এক্স এর মান 0 হবে তখন স্লোপের মানটা কত হয়। তাহলে এখানে জাস্ট আমরা এক্স এর মান 0 বসাই। তাহলে এই এক্স এর মান যদি 0 বসাই তাহলে এখানে থাকতেছে 4e ডিভাইডেড বাই এল স্কয়ার গুণন এল, আর মাইনাস 0 থাকতেছে, 2 × 0 মানে 0। তাহলে এখানে এল আর এল স্কয়ার কাটা গেলে আমাদের যে কোনো একটা সাপোর্টে স্লোপ যেটা থাকতেছে 4e ডিভাইডেড বাই এল। ঠিক আছে? তাহলে এখন এই যে ফর কেবল 1 নাম্বার কেবলের জন্য, 1 নাম্বার কেবলের জন্য স্লোপ এট ইন্ড, যে কোনো একটা ইন্ডে স্লোপ বা মানে সাপোর্টের যে কোনো একটা ইন্ডে কি পরিমাণ স্লোপ হবে সেটা আমরা যদি বের করি 4e ডিভাইডেড বাই এল। তাহলে 1 নাম্বার কেবলের জন্য ই এর মান কত, ইসেন্ট্রিসিটির মান কত? ইসেন্ট্রিসিটির মান দেওয়া ছিল 1 নাম্বার কেবলের জন্য উপরের দিকে, মানে সাপোর্টে হচ্ছে উপরের দিকে 50 মিলিমিটার, আবার মিডিল পয়েন্টে এসে নিচের দিকে 50 মিলিমিটার, তার মানে টোটাল কত, 100 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে কি 10 সেন্টিমিটার। এখানে এককটা সেন্টিমিটারে লেখা হয়েছে, তার মানে এই যে 4e, 1 নাম্বার কেবলের জন্য ই এর মান কত, 10 সেন্টিমিটার বা 100 মিলিমিটার ডিভাইডেড বাই এল, এল এর মান দেওয়া ছিল কত, 10 মিটার। তাহলে মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই 10কে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 × 100। তাহলে এইটা দেখেন, এইটা যদি আমরা এইটা ক্যালকুলেশন করলে এখানে স্লোপ আসতেছে 1 নাম্বারের জন্য 0.04। এতটুকু ক্লিয়ার?
স্যার 100 হলো কিভাবে বললেন? আমি আবার একটু কেবল প্রোফাইলটা একটু আঁকলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ম্যাটটা তো তোলা আছে তাই না? আমি এটাকে, বিমটা মনে করেন এটা, তো নিউট্রাল এক্সিস হচ্ছে এরকম মিডল পোর্শন বরাবর তিনটা কেবল ছিল। এর মাঝে প্রথম নাম্বার যে কেবলটা সেটা ছিল এখানে উপরের দিকে 50 মিলিমিটার, মাঝখানে এসে নিচের দিকে 50 মিলিমিটার, জি স্যার। আবার এই পাশে উপরের দিকে 50 মিলিমিটার। 50 মিলিমিটার। এখন যখন আমরা স্লোপটা বের করতে যাচ্ছি আলফাটা, তাহলে আলফা বের করলে দেখেন আমরা এখান থেকে যদি ট্যানজেন্ট নেই আর এখান থেকে যদি ট্যানজেন্ট নেই, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানটা হচ্ছে আলফা তাই না? যাই হোক, আলফার মান বের করতেছি আমরা মিড পয়েন্ট থেকে। এখন এখানে ই এর মান কত? ইসেন্ট্রিসিটি। দেখেন 1 নাম্বার কেবল শুরু হয়েছে এই জায়গা থেকে, তাহলে আমাদের ই এর মানটা নিতে হবে কোন পয়েন্ট থেকে? এই জায়গা থেকে একেবারে ম্যাক্সিমাম যেটার দূরত্ব, তাই না? এটা না, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 মিলিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50। আচ্ছা, মনে টোটাল হয় 100 স্যার। টোটাল 100। 100 কি জি। মিলিমিটার তাই না? 100 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার করে 10 এটাকে নেওয়া হয়েছে। সেন্টিমিটার করে 10 লেখা হয়েছে, ডিভাইডেড জি। বাই এল ছিল 10 মিটার, এটাকে 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নেওয়া হয়েছে। তাহলে স্লোপ এট ইন্ড, যে কোনো একটা পাশে আমরা স্লোপ পাচ্ছি 0.04। তাহলে এটার মান আসলো কি আলফার মান। এখন কিউমুলেটিভ অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্টস, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে সম্পূর্ণ লেন্থ যদি নেই, তাহলে কত হয়? টুয়াইস আলফা। অর্ধেক পর্যন্ত আসলে কি আলফা, আর সম্পূর্ণ পর্যন্ত গেলে কি এই পাশে আলফা এই পাশে আলফা, টুয়াইস আলফা। তার মানে কিউমুলেটিভ অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্টস এটা আলফার মান, বা আমরা যদি টোটালটা বলি তাহলে 2 গুণন এখানে যে স্লোপটা পাইছি, তাই এই স্লোপে দ্বিগুণ করলে আমরা এই মানটা পাচ্ছি। এতটুকু স্যার ক্লিয়ার? সেটা বলি কি, নিচে যে এল এর মানটা ছিল, এল এর মান ওই যে 10 গুণ 100 হলো কিভাবে স্যার? এই যে স্পেন দেয়া আছে বিমের, এই কংক্রিট বিম অফ স্পেন 10 মিটার স্পেন। ও আচ্ছা। হ্যাঁ। বিমের স্পেন মানে এখান থেকে এই পর্যন্ত বিমের এই ডিস্টেন্সটা দেয়া আছে 10 মিটার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? জি তাহলে 1 নাম্বার স্লোপের জন্য, 1 নাম্বার কেবলের জন্য আমরা স্লোপ বের করলাম ইন্ডে, দেন কিউমুলেটিভ অ্যাঙ্গেল বের করলাম 2 দ্বারা গুণ করে জাস্ট। দেন 2 নাম্বার কেবলের জন্য, তাহলে 2 নাম্বার কেবলের জন্য আমাদের একই ইকুয়েশন, 4E ডিভাইডেড বাই এল। তো এখানে 2 নাম্বার কেবল শুরু হয়েছে এখান থেকে, মাঝখানে এসে ম্যাক্সিমাম 50, এদিকে এসে আবার 0। তাহলে 2 নাম্বার কেবলের জন্য ই এর মান কত? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 50, তাই না? তাহলে দেখেন এখানে যে 4E, এই ই এর মানটা এখানে 5 ব্যবহার করা হয়েছে। 50, 50কে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে 5 ডিভাইডেড বাই এল। তাহলে 2 নাম্বার কেবলের জন্য আলফার স্লোপের মানটা 0.02 আসে। এটা যদি কিউমুলেটিভ বের করি, কিউমুলেটিভ তার মানে 2 দ্বারা গুণ করে নিতে হবে, 0.04 আসতেছে, 0.04 রেডিয়ান। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেন 3 নাম্বার, 3 নাম্বার কেবল, 3 নাম্বার কেবল তো স্ট্রেট বরাবর আছে, সেটার জন্য তো আর কোনো স্লোপ নাই, তাই না? 3 নাম্বার কেবল স্ট্রেট বরাবর আছে। তাহলে ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স, যেটাকে আমরা পি নোট দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে পি নোট এর মান দেখেন একটা কেবলের জন্য প্রত্যেকটা কেবলের এরিয়া দেয়া আছে 200 মিলিমিটার স্কয়ার, আর ইনিশিয়াল স্ট্রেস দেয়া আছে কত? 1200 নিউটন/মিলিমিটার স্কয়ার। তাহলে নিউটন/মিলিমিটার স্কয়ারকে যদি মিলিমিটার স্কয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? কেবলের ফোর্স পাবো। তাহলে এই যে পি নোট এর মান 200 গুণন 1200, এটা করলে 24,000 বা 2,40,000 নিউটন থাকতেছে পি নোট এর মান। তাহলে ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স ইন ইচ কেবল, প্রত্যেকটা কেবলের মধ্যে হচ্ছে এতটুকু পরিমাণ ফোর্স। তাহলে আমরা ইকুয়েশন জানি কি, পি এক্স ইজ ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ আলফা প্লাস কে এক্স। তাহলে ফর স্মল ভ্যালু অফ মিউ আলফা প্লাস কে এক্স, এই মিউ আলফা ই টু দি পাওয়ার মাইনাস মিউ আলফা প্লাস কে এক্স এর মান যেহেতু খুব কম, মানে এটার ভ্যালুটা খুব কম আসে, যার কারণে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 - মিউ আলফা প্লাস কে এক্স। মনে করেন এরকম।
এই যে মিউ আলফা প্লাস কে এক্স, এটার মানটা কিন্তু 0 পয়েন্ট সামথিং আসবে, মানে মাইনাস মনে করেন যে 0.005 এরকম কোন একটা মান আসবে। তো এই মানটা, এইটা বের করলে যে মান আসবে, আমরা যদি ওয়ান মাইনাস এইটা করি, যে -0.005, এই মানটাও সেম, মানে কাছাকাছি ভ্যালু আসবে, বা কাছাকাছি সেম ভ্যালু আসবে, বা কাছাকাছি ভ্যালু আসবে। তার মানে এই ভ্যালুটা যেহেতু খুব কম, যার কারণে আমরা এই e⁻⁻μα+kx, এইটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, p0 ইন্টু 1 - μα+kx। তাহলে এখানে লস কতটুকু হবে? তাহলে এখানে দেখেন p0 যদি গুণ করে দিই, p0 মাইনাস p0 গুণন এইটা, তাই না? তাহলে p0 তো ইনিশিয়াল স্ট্রেস ছিল p0 থেকে আমাদের হচ্ছে এইটা বিয়োগ করে পিএক্স পাচ্ছি, মানে p0 থেকে লস বিয়োগ করলে p0 মানে পিএক্স এর মানটা পাচ্ছি। তাহলে লস কতটুকু হচ্ছে? লস হচ্ছে এতটুকু, মানে p0 গুণন μα+kx, তার মানে এখানে লস হচ্ছে এইটা। তাহলে লসের ইকুয়েশন হচ্ছে এইটা, যে p0 ইন্টু μα+kx। এখন কেবল ওয়ানে লস কতটুকু? তাহলে p0 এর মান তো দেয়া আছে, মিউ এর মানও দেয়া আছে 0.35, আলফার মান 1 নাম্বার কেবলের জন্য আমরা বের করছি 0.808, প্লাস কে এর মান দেয়া আছে, এক্স এর মান কি, একটা বিমের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত, মানে এক্স এর মান 10। তাহলে এই মান বসাইলে এখানে সামথিং p0 আসে, p0 এর মান বসায় দেন, p0 এর মান তো আমরা বের করে রাখছি। তাহলে 1 নাম্বার কেবলে যে পরিমাণ লস আসে সেটা আমরা পেয়ে যাবো। দেন 2 নাম্বার কেবল, এখানে চেঞ্জ কি, সবগুলো সেম, শুধুমাত্র আলফার মানটা চেঞ্জ। দেখেন আলফার মান এখানে ছিল কত, 0.08, আর এখানে হবে আলফার মান 0.04। তাহলে জাস্ট মানটা বসাই দিলে আমরা 2 নাম্বার কেবলের জন্য যে লস সেটাও পেয়ে যাবো। দেন 3 নাম্বার কেবলের জন্য, 3 নাম্বার কেবলের জন্য আলফার মান কিন্তু 0। তাহলে আলফার মান যদি 0 বসাই, এই সামনের টার্মটা 0 চলে আসে, বাকি থাকে হচ্ছে এইটা, মানে এইটা এবং এইটা। তো এইটা করলে সামথিং p0 এর মান বসাই দিলে আলফার মান চলে আসবে। তাহলে দেখেন আমাদের এই কাজটাই করা হয়েছে এখানে। এই যে 1 নাম্বার কেবলের লস হচ্ছে লস ইন স্ট্রেস, এটা হচ্ছে 51.6, 2 নাম্বার কেবল হচ্ছে 34.8, 3 নাম্বার কেবল হচ্ছে 18। এটাকে যদি আমরা পার্সেন্টেজ বের করি, ইনিশিয়াল স্ট্রেস ছিল 1200, তো ইনিশিয়াল স্ট্রেস থেকে স্ট্রেসের পার্সেন্টেজ বের করি, তাহলে এটা আসে 4.3%, 2.9%, 1.15%। এইটা হচ্ছে ম্যাথ। কারো কোনো সমস্যা আছে নাকি বলেন? না করলে তো সমস্যা বোঝা যাবে না, আবার করি তারপর দেখবা। আচ্ছা, বুঝছেন তো কিভাবে করতে হবে? জি স্যার। আচ্ছা, দেন আমাদের আর আর কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাঙ্করেজ স্লিপ। অ্যাঙ্করেজ স্লিপের জন্য আমরা যে যতটুকু লস হবে অ্যাঙ্করেজ স্লিপের কারণে, এখন দেখেন কোন একটা মেম্বার, একটা বিম বা একটা বিমের উপর মনে করেন দুই দিক থেকে আমরা ফোর্স দিচ্ছি, এদিক থেকে ফোর্স দিচ্ছি, এদিক থেকে ফোর্স দিচ্ছি। তো এই ফোর্সের মান যদি পি হয়, এটার মান যদি পি হয়, মেম্বারের লেন্থ যদি এল হয়, মেম্বারের লেন্থ কি, এল, এটার ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, আর মডুলাস অফ ইলাস্টিসিটির মান যদি ই হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে আমরা এইটাকে যদি লোড দেই, তাহলে বা এরকম যদি চাপ দেই, এই মেম্বারটা তো কিছু পরিমাণ ছোট হয়ে যাবে, মনে করেন এদিকে কিছু পরিমাণ ছোট হয়ে গেল, এদিকে কিছু পরিমাণ ছোট হয়ে গেল, এবং এদিকে কিছু পরিমাণ ছোট হয়ে গেল। তাহলে এই যে যতটুকু ছোট হবে, সে ছোট হওয়ার পরিমাণটা বা যতটুকু ডিফরমেশন হবে সেটার মান যদি ডেল্টা হয়, তাহলে এই ডেল্টার ইকুয়েশন আমরা জানি পি এল ডিভাইডেড বাই এ ই, পি এল ডিভাইডেড বাই এ ই, মানে ইলংগেশন অথবা শর্টেনিং।
যে একটা মেম্বারের উপর যদি পি ফোর্স কাজ করে, মানে এক্স্যাক্টলি কোনো লোড কাজ করে, তখন যে পরিমাণ ডিফর্মেশন হবে বা যে পরিমাণ ইলংগেশন অথবা শর্টেনিং হবে, এটা যদি টেনশনে কাজ করে, আমরা যদি লোড ঘুরায় দেই, এদিকে দেই, তার মানে টান কাজ করবে, তখন কি হবে? ইলংগেশন হবে। বা যে পরিমাণ ইলংগেশন অথবা শর্টেনিং হবে, এইটার মানটা হচ্ছে পিএল ডিভাইড বাই এই। এখন পিএল ডিভাইডেড বাই এই, তাহলে আমরা অ্যাঙ্করেজ স্লিপ বলতেছি। তার মানে অ্যাঙ্করেজ করা হয় কোন ক্ষেত্রে? অ্যাঙ্করেজ করা হয় যখন আমরা প্রি স্ট্রেসিং ফোর্স দিচ্ছি, মানে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে, তখন এক পাশে হচ্ছে এই সুতার, মানে এই মেম্বারটাকে ধরে রাখার জন্য অথবা টেন্ডনটাকে ধরে রাখার জন্য এক পাশে অ্যাঙ্করেজ করা হয়, তাই না? এক পাশে অ্যাঙ্করেজ করা হয়। তো এই অ্যাঙ্করেজটা যদি স্লিপ করে ভিতরের দিকে চলে যায়, তার মানে কতটুকু চলে গেল? এই পরিমাণটা যদি ডেল্টা হয়, যে পরিমাণ স্লিপ করে ভিতরের দিকে চলে গেল, তার মানে কেন চলে যাচ্ছে? এই যে একটা যে প্রিস্ট্রেসিং যে ফোর্স কাজ করতেছে, এই ফোর্সের কারণে। তার মানে ইকুয়েশনটাও এইটার মতো একটা ইকুয়েশন আসবে, যে ডেল্টা ইজ ইকুয়াল টু অ্যাঙ্করেজ স্লিপ, ডেল্টা ইজ ইকুয়াল টু পি এল ডিভাইডেড বাই এ ই। পিটা হচ্ছে ফোর্স, এলটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে এরিয়া, আর ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এখানে স্ট্রেস যদি বের করে, স্ট্রেস মানে হচ্ছে পি ডিভাইডেড বাই এ। তাহলে পি ডিভাইড বাই এ যদি আমরা রাখি, তাহলে এখানে ডেল্টা ই ডিভাইডেড বাই এল, এই ডেল্টা ই ডিভাইডেড বাই এল, এইটাই হচ্ছে অ্যাঙ্করেজ স্লিপের কারণে যে লস হবে, এইটা ডেল্টা ই ডিভাইডেড বাই এল। বুঝা গেল? এই যে এখানে লস, লস অফ স্ট্রেস ডিউ টু অ্যাঙ্করেজ স্লিপ, পি ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই এল। তাহলে ডেল্টা হচ্ছে যে পরিমাণ স্লিপ হয়, ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এলটা হচ্ছে লেন্থ। এই ইকুয়েশনটা একটু লিখে রাখেন। এই যে ডেল্টাটা কি? স্লিপ অফ অ্যাঙ্করেজ, এল হচ্ছে লেন্থ অফ দ্য কেবল, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কেবল, ইএস হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, পি হচ্ছে প্রি-স্ট্রেসিং ফোর্স ইন দ্য কেবল। এই ইকুয়েশনটা বা এখানে যতটুকু তোলা আছে, মানে আছে, এটা একটু তুলে রাখেন খাতা। তোলা হইলে বলবেন। তুলছি স্যার, ঠিক আছে। তাহলে ইকুয়েশন কিন্তু এইটা, যে ডেল্টা ই ডিভাইড বাই এল। আচ্ছা, দেন আমরা আসি, এই ম্যাথটা তোলেন, এক্সাম্পল 5.12। স্যার উপরে যান আর একটু।
শেষ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন যে এ কংক্রিট বিম ইজ পোস্ট টেনশন, তার মানে অ্যাঙ্করেজ স্লিপ হবেই কি পোস্ট টেনশনের ক্ষেত্রে, আমরা তো জানি, কারণ প্রি টেনশনের ক্ষেত্রে তো আর অ্যাঙ্করেজ ব্যবহার করার প্রয়োজন হয় না। পোস্ট টেনশন বাই এ কেবল ক্যারিং অ্যান ইনিশিয়াল স্ট্রেস অফ 1000 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে ইনিশিয়াল স্ট্রেস দেয়া আছে 1000 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দ্য স্লিপ এট দ্য জ্যাকিং এন্ড, তার মানে যে পাশ থেকে আমরা টান দিচ্ছি সেই পাশে স্লিপ হয়। আচ্ছা, এন্ড ওয়াজ অবজার্ভ টু বি 5 মিলিমিটার, তার মানে এটা কি ডেল্টার মান, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 5 মিলিমিটার। দা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য স্টিল, তার মানে ইএস এর মান 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার। এস্টিমেট দ্য পার্সেন্টেজ লস অফ দ্য স্ট্রেস ডিউ টু দ্য অ্যাঙ্করেজ স্লিপ ইফ দ্য লেন্থ অফ দ্য বিম, মানে দুইটা, একটা যদি 30 মিলিমিটার হয় আর একটা যদি 3 মিটার হয়, তার মানে এই নাম্বারে। তাহলে আমাদের লস অফ স্ট্রেস ডিউ টু অ্যাঙ্করেজ স্লিপ আমরা জানি কি ডেল্টা ই ডিভাইডেড বাই এল। তাহলে ডেল্টার মান দেয়া আছে 5 মিলিমিটার, ই এর মান দেয়া আছে 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে 210 কিলোনিউটন থেকে নিউটনে কনভার্ট করার জন্য আমরা 1000 দ্বারা গুণ করে নিলাম। আর এল এর মান দেয়া আছে 30 মিটার, মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করার জন্য কি করলাম 1000 দ্বারা গুণ করলাম। তাহলে এটা আসে 35 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এই পরিমাণ লস হচ্ছে যদি 30 মিটার মানে লেন্থ হয়। তাহলে এটার পার্সেন্টেজ বের করলে 35/100, 35/1000, ইনিশিয়াল স্ট্রেস হচ্ছে 1000, 1000-এর মধ্যে 35 হয় লস, আর 100-র মধ্যে কত হবে, তার মানে এটা পাচ্ছি আমরা 3.5%। দেন দ্বিতীয় নাম্বার, ফর 3 মিটার, তার মানে এটা যদি 3 মিটার হয়, ফর এ 3 মিটার লং বিম, 3 মিটার লম্বা বিমের জন্য লস কত হবে, তাইলে ডেল্টা ই ডিভাইড বাই এল, তার মানে এখানে এল এর মানটা হচ্ছে 20-এর জায়গায় 30-এর জায়গায় 3, তাহলে তখন লস হচ্ছে দেখেন 350 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমরা যদি এটার পার্সেন্টেজ বের করি, 350 ডিভাইড বাই 100, 1000 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 35% লস হয়। তাহলে লেন্থ যত কম হবে লসের পরিমাণটা তত বেশি হচ্ছে। কেন? যে কম লেন্থেই যদি সেম পরিমাণ অ্যাঙ্করেজ স্লিপ হয়, তো এটা তো অনেক বেশি, যেমন 30 মিটার লেন্থের মধ্যে মাত্র 5 মিলিমিটার স্লিপ হয়, আর একটা যদি 3 মিটার লেন্থের মধ্যেই 5 মিলিমিটার স্লিপ হয়, তো সেটার ক্ষেত্রে তো লস অনেক বেশি হবে। ঠিক আছে, এটা তোলেন। স্যার 35-এর নিচে 1000 আসলো কেন? এটাকে মিটার বানানো হয়েছে? কোনটাকে? 35-এর নিচে 1000 কেন আসলো? 35 তো লস, তাই না? ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়াল স্ট্রেস ছিল 1000, ও তাহলে আচ্ছা। 1000-এর মধ্যে লস হয় 35, একের মধ্যে কত হয় আর 100-র মধ্যে কত হয়, তাহলে 35/1000, আর 100-র মধ্যে কত হয়, তাহলে 35/1000 ইন্টু 100। বুঝতে পারছি স্যার। পার্সেন্টেজ বের করা হয়েছে।
তোলা হয়েছে? জি স্যার, তুলেছি। এই অন্যরা কি বুঝতেছেন নাকি জয়েন করে চলে গেছেন? আচ্ছা, জি স্যার, বুঝতেছি। ঠিক আছে। এখন দেখেন আমরা সকল লস গুলো মানে প্রত্যেকটা লস কে ইন্ডিভিজুয়াল বের করছি, ইন্ডিভিজুয়াল বের করে ইন্ডিভিজুয়াল ম্যাথ দেখছি। তো এত ছোট 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 ম্যাথ আসতে পারে, বাট পরীক্ষায় আসলে আসবে কম্বাইন্ড লসেস ম্যাথ। তার মানে একই সাথে অনেকগুলো লস ক্যালকুলেশন করার ম্যাথ গুলো, এগুলা পরীক্ষায় আসবে একটু বড় মার্কের। যেমন এক্সাম্পল 5.15, এই ম্যাথটা তোলেন। এক্সাম্পল 5.15। এই তোলা হইলে বললেন।
বুঝেছি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন এই প্রিস্টেজ কংক্রিট পাইল 250 মিলিমিটার মানে স্কোয়ার, তার মানে এটা 250 মিলিমিটার স্কোয়ার। তার মানে হচ্ছে কি এটার এরিয়া দেয়া আছে তাই না? এরিয়া না, মানে এক পাশে হচ্ছে যে 250 জি মিলিমিটার স্যার, দৈর্ঘ্য ইনটু তাহলে প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ না, মানে দৈর্ঘ্য 250 আর প্রস্থ 250 হবে আর কি। জি কন্টেইন 60 প্রিটেনশন ওয়্যারস, তার মানে এখানে 60টা প্রিটেনশন ওয়্যার দেয়া আছে। ইচ অফ 2 মিলিমিটার ডায়ামিটার, প্রত্যেকটা হচ্ছে 2 মিলিমিটার ডায়ামিটার, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সেকশন। তার মানে কংক্রিটের পাইলের মধ্যে 2 মিলিমিটার ডায়ামিটার 60টা কি বলে কেবল বা ওয়্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করা আছে। ডিস্ট্রিবিউটেড মানে সেকশনের মধ্যে সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করা আছে আর কি। The wires are initially tensioned on the pre-stressing bed with a total force 300 কিলোনিউটন। ইনিশিয়ালি এটাকে 300 কিলোনিউটন ফোর্স দ্বারা টানা হয়েছে। ক্যালকুলেট দ্য ফাইনাল স্ট্রেস ইন দ্য কংক্রিট and the percentage losses of the stress in the steel after all losses given the following data. সকল লসের পরে কতটুকু স্ট্রেস থাকে এবং কংক্রিটের মধ্যে কতটুকু স্ট্রেস থাকবে সে বিষয়টা আমাদের বের করতে হবে। ডাটা কি দেয়া আছে? ইএস এর মান দেয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল এর মান দেয়া আছে 210 কিলোনিউটন পার মিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার। ইসি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট এর মান দেয়া আছে। দেন শর্টেনিং ডিউ টু ক্রিপ, ক্রিপের কারণে যে শর্টেনিং হয় এটার কোএফিসিয়েন্ট দেয়া আছে 30 ইন্টু 10⁻⁶। তারপরে টোটাল শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজের মান দেয়া আছে 200 ইন্টু 10⁻⁶ পার ইউনিট লেন্থ। রিল্যাক্সেশন অফ স্টিল দেয়া আছে 5% অফ দ্য ইনিশিয়াল স্ট্রেস, ইনিশিয়াল স্ট্রেস যত তার 5%। প্রি স্ট্রেসিং ফোর্স দেয়া আছে 300 কিলোনিউটন, তাই না? এই ডাটাগুলো দেয়া আছে। তাহলে আগে আমরা বের করি যে ইনিশিয়াল স্ট্রেস কত। তাহলে অ্যাভারেজ ইনিশিয়াল স্ট্রেস ইন দা কংক্রিট, তাহলে এখানে ফোর্সের মান দেয়া ছিল কত? কংক্রিটের মধ্যে ফোর্সের মান দেয়া ছিল 300 কিলোনিউটন। তাহলে এই 300 কে এরিয়া দ্বারা ভাগ করলে আমরা স্ট্রেস পাবো। এই 300 কে কিলোনিউটন থেকে নিউটনে কনভার্ট করা হইলো। আর এটার এরিয়া কত? 250 ইন্টু 250, তাহলে 250 গুণন 250 এটা দ্বারা ভাগ করা হলো। তাহলে আমরা এখানে ইনিশিয়াল স্ট্রেস পাচ্ছি 4.8 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস। দেন আমাদের মডুলার রেশিও প্রয়োজন হবে আলফা বাই এম দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম আমরা ক্লাসে খুব সম্ভবত এম দ্বারা। আমরা আরসিসি তে তো এম ব্যবহার করতাম মডুলার রেশিও ব্যবহার করার জন্য, তো ক্লাসে খুব সম্ভবত এম দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। যাই হোক, এম বা আলফা এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, এন দিয়ে করা হয়েছে। এন দ্বারা ইএস ডিভাইড বাই ইসি। তাহলে ইএস এর মান দেয়া আছে 210, ইসি এর মান দেয়া আছে 32। তাহলে 210 কে 32 দ্বারা ভাগ করেন, কত আসে? তাহলে এটা আসে হচ্ছে 6.58। তাহলে এন এর ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি 6.58। তাহলে ইনিশিয়াল স্ট্রেস ইন দা স্টিল ওয়্যার, তাহলে ওয়্যারের মধ্যে ইনিশিয়াল স্ট্রেস কত হবে? ওয়্যারে ইনিশিয়াল স্ট্রেস, আর এটা হচ্ছে ইনিশিয়াল স্ট্রেস অফ দা কংক্রিট। তার মানে টোটাল ফোর্স কে কংক্রিটের এরিয়া দ্বারা যখন ভাগ করছি তখন কংক্রিটের মধ্যে স্ট্রেস আমরা পেয়েছি। আর টোটাল ফোর্স কে যদি আমরা স্টিলের এরিয়া দ্বারা ভাগ করি তখন স্টিলের মধ্যে যে স্ট্রেস সেটা পাবো। তাহলে টোটাল ফোর্স হচ্ছে 300 গুণন 10⁻³ আর একটা স্টিলের এরিয়া কত? π/4 ইন্টু ডি স্কয়ার, তাই না? আর ডি এর মান দেয়া আছে 2 মিলিমিটার স্কয়ার। তাহলে একটা স্টিলের এরিয়া হচ্ছে এটা, এটাকে যদি 60 দ্বারা গুণ করি 600 দ্বারা, কত আছে? 600, তাই না? 600 দ্বারা যদি গুণ করি মানে 600টাই স্টিল আছে ওইখানে, তাহলে আমরা টোটাল এরিয়া পাবো। দেখেন টোটাল এরিয়া 188 পয়েন্ট সামথিং আসে। দেখেন তো আসে কিনা? 188.4। সেটা কিভাবে আসলে আরেকবার একটু বলে দেন। এখানে টোটাল কংক্রিট বা টোটাল স্টিল আছে কয়টা?
স্টিল আছে 600টা, তাই না? স্যার 60টার প্রত্যেকটা কথা দেওয়া না স্যার? 60টা আমার 60 এখানে ফর টেনশন হ্যাঁ, ডয়ার্স। 60 তার মানে 60টা। 60টা। আর এটার এরিয়া কত? এরিয়ার একটার এরিয়া হচ্ছে π/4, তার মানে 3.141516 π/4 ইন্টু ডি স্কয়ার, তাই না? ডি এর মান দেয়া আছে 2। জি স্যার। তাহলে π/4 ইন্টু ডি স্কয়ার, তাহলে π/4 ইন্টু 2 এর উপর স্কয়ার কে 60 দ্বারা গুণ করেন, কত আসে দেখেন। আসে এটা? জি স্যার এসেছেন। আচ্ছা, তার মানে এটার মাধ্যমে আমরা কি ইনিশিয়াল স্ট্রেস ইন স্টিল ওয়্যারের মধ্যে যে স্ট্রেস আছে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা লস গুলো আসি। তাহলে লসেস অফ স্টিল স্ট্রেস, স্ট্রেস এর মধ্যে মানে কি কি লস হবে? বা একটা হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন বা ইলাস্টিক শর্টেনিং, আমরা মানে ইলাস্টিক ডিফরমেশন যেটা, ইলাস্টিক ডিফরমেশনের লসের ইকুয়েশন কি ছিল? এন এফ সি ছিল। দেখেন এগুলো কিন্তু আমরা সবগুলো পড়ে আসছি। এন এফ সি, একেবারে প্রথম লসটা যেটা ছিল এই যে এটা, ইলাস্টিক শর্টেনিং যেটা ছিল, ইলাস্টিক শর্টেনিং এর এন এফ সি বা আলফা এফ সি, বা আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। তাহলে জাস্ট এখানে এন এর মান বের করছি। এন এর মান হচ্ছে 6.58, আর এফ সি এর মান হচ্ছে 4.8 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে এখানে 6.58 কে 4.8 দ্বারা গুণ করলে আমরা এটার লস পাচ্ছি 31.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এনএফসি এটা হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন। দেন লস ডিউ টু ক্রিপ, তাহলে ক্রিপের কারণে কতটুকু লস হবে? কি ক্রিপের কারণে কি ছিল, ইকুয়েশন কি ছিল? আলফা সিসি ইন্টু ইসি, তাই না? দেখেন আমরা যদি আসি ক্রিপের কারণে, এই যে ক্রিপ, দুইটা মেথড ছিল। একটা হচ্ছে ফাই এফসি ইন্টু এন, আরেকটা ছিল কি আলফা সিসি, এই যে আলফা সিসি এফসি গুণন ইএস। আচ্ছা আমি ভুল বলছি আর কি, মানে এফসিটা গুণ হবে আর কি। তাহলে ক্রিপের কারণে এইটা আলফা সিসি, আলফা সিসি এর মান দেয়া আছে এই যে দেখেন, শর্টেনিং ডিউ টু ক্রিপ, ক্রিপের কারণে 30 ইন্টু 10⁻⁶, এটা হচ্ছে আলফা সিসি এর মান। তাহলে এইটা এফসি এর মান হচ্ছে 4.8, এই যে 4.8, আর ইএস এর মান হচ্ছে 210 ইন্টু 10⁻³ তাহলে আলফা সিসি এফসি গুণন ইএস। তাহলে এইটা করলে ক্রিপের কারণে 30 নিউটন পার মিলিমিটার স্কয়ার পাচ্ছি। না বুঝলে বললেন কেউ। দেন শ্রিঙ্কেজ অফ দা কংক্রিট, তাহলে কংক্রিটের শ্রিঙ্কেজের কারণে কি এপসাইলন সিসি এপসাইলন সিএস ইন্টু ইএস, এইটার ইকুয়েশন ছিল এইটা। এখানে আমরা যদি আসি, এই যে শ্রিঙ্কেজের কারণে লস কি, এই যে এপসাইলন সিএস গুণন ইএস। তাহলে এপসাইলন সিএস এর মান দেয়া আছে, এপসাইলন সিএস এর মান এই যে শ্রিঙ্কেজের কারণে, টোটাল শ্রিঙ্কেজ 200 ইন্টু 10⁻⁶, তাহলে এপসাইলন সিসি 200 ইন্টু 10⁻⁶ গুণন ইএস এর মান 210 ইন্টু 10⁻³ তাহলে এটা করলে 42 নিউটন পার মিলিমিটার স্কয়ার আসে। দেন রিল্যাক্সেশন অফ দ্য স্টিল, স্টিলের রিল্যাক্সেশন, তাহলে এটা বলা হয়েছে 5%, টোটাল লসের 5%। এই যে রিল্যাক্সেশন 5% অফ ইনিশিয়াল স্ট্রেস, তাহলে ইনিশিয়াল স্ট্রেস আমরা পাইছি 1590, 1590 এর 5%, তাহলে 5/100 গুণন 1590, এটা করলে 79.5 আসতেছে।
তাহলে এইটার মাধ্যমে আমরা টোটাল লস পাইছি 183। এই সবগুলো যদি যোগ করে দেই, এটা এটা এইটা এবং এইটা, টোটাল লস হচ্ছে 183 পাচ্ছি। তাহলে এখন ইফেক্টিভ স্ট্রেস কতটুকু থাকে? টোটাল ইনিশিয়াল স্ট্রেস ছিল 1590, এটা থেকে টোটাল লস হচ্ছে 183 বিয়োগ করে দিলে ইফেক্টিভ থাকতেছে 1407 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ইফেক্টিভ স্ট্রেস বা স্যার এই যে শ্রিঙ্কেজ অফ কংক্রিটের এখানে সূত্রটা কি লেখা? এপসাইলন ইএস সিএস গুণন ইএস। এই যে এটা এপসাইলন সিএস গুণন ইএস। আর নিচেরটা নিচেরটা স্টিল কোনটা? স্টিল স্ট্রেস রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন কোনো সূত্র নাই এখানে বলা আছে, এই যে দেখেন রিল্যাক্সেশন অফ দ্য স্টিল 5% অফ ইনিশিয়াল 5% থাকে। স্ট্রেস। আচ্ছা আচ্ছা। ইনিশিয়াল স্ট্রেসের 5%, তাহলে ইনিশিয়াল স্ট্রেসের মান তো আমরা জানি, তার 5%। তাহলে এটার মাধ্যমে কি আমরা কম্বাইন্ড টোটাল স্ট্রেস যতটুকু হইলো এটা বের করলাম, 183 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে টোটাল স্ট্রেস এইটা, আমরা ইনিশিয়াল স্ট্রেস থেকে যদি টোটাল স্ট্রেস বিয়োগ করে দেই, মানে টোটাল লস বিয়োগ করে দেই, তাহলে এখন কতটুকু বাকি থাকলো এটা আমরা বের করতে পারলাম। তাহলে এটা হচ্ছে স্ট্রেস, এতটুকু স্ট্রেস বাকি এখন অবশিষ্ট আছে, তাই না? এই স্ট্রেস কে যদি আমরা এরিয়া দ্বারা গুণ করি, স্ট্রেস কে এরিয়া দ্বারা গুণ করলে কি আসবে? ফোর্স আসবে, তাই না? স্ট্রেস কে এরিয়া দ্বারা, কংক্রিটের এরিয়া কত? 188.4। তাহলে এটাকে 188.4 দ্বারা গুণ করলে আমাদের কি পাবো? ফোর্স পাবো। এই ফোর্স কে এখন কংক্রিটের এরিয়া দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে এখন ফাইনাল স্ট্রেস ইন কংক্রিট, কংক্রিটের মধ্যে ফাইনালি স্ট্রেস যতটুকু অবশিষ্ট আছে সেটা আমরা পাবো যে 4.26 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে এখন পার্সেন্টেজ অফ লস আমরা স্টিল বের করতে পারবো, যে টোটাল 183 লস হয়, ইনিশিয়াল ছিল 1590, 1590 মধ্যে 183 লস হয়, 100 মধ্যে কত হয়? তাহলে এখানে পাচ্ছি আমরা 11.6% লস। ঠিক আছে, জি স্যার। তাহলে এরকম কম্বাইন থাকতে পারে, দুই তিনটা লস একত্রে থাকতে পারে, বা এই যে বইয়ের মধ্যে, এটা তো কৃষ্ণরাজুর বই থেকে নেয়া, আপনাদের বইটা দেয়া আছে, এই বইয়ের মধ্যে দেখবেন ও আরো কিছু প্রবলেম সলিউশন করা আছে যে কম্বাইন লসের, এগুলা দেখবেন। এই যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বের করছি ইকুয়েশন, এগুলো কম্বাইন বলতে একই সাথে কয়েকটা লস থাকবে। তো আজকে এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে ডিফ্লেকশন ইন প্রি স্ট্রেস এই বিষয়গুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়াশোনা করবো। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমরা শেষ করবো। কোশ্চেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে।